নমস্কার বন্ধুরা, সামনে লোকসভা নির্বাচন আর রাজনৈতিক মহলে তোলপাড়। একের পর এক মাস্টার স্ট্রোক, একের পর এক স্ক্যাম স্ট্রোক। তারই মাঝে শোরগোল ফেলে উঠে এসেছে ইলেকটোরাল বন্ড স্ক্যাম। সুপ্রিম কোর্ট এসবিআইকে ধমক দেওয়া মাত্র তাদের দাবি করা অসম্ভব কাজ যা 4 মাসে হবে, তাই হলো মাত্র 6 দিনে। যেহেতু প্রায় সমস্ত পার্টি এই গঙ্গারূপী গোবর জলে হাত ডুবিয়েছে, তাই সকলেরই মুখ খুলতে লজ্জা। মেইন স্ট্রিম মিডিয়া যথারীতি খবরটিকে ধামাচাপা দিতে থাকুক, আমরা নিয়ে আসি আপনাদের সামনে এটার সত্যতা। তো ইতিহাসে যদি খুব পেছনে নাও যাই, তবু দেখা যায় যে ইন্দিরা গান্ধী তার সময়কালে শিল্পপতিদের রাজনৈতিক বিনিয়োগে নিষেধাজ্ঞা লাগিয়েছিল। তো তখন থেকেই 2 নম্বর রাস্তায় টাকা পাঠানো শুরু হয়। রাজীব গান্ধী তার সময়কালে কর্পোরেটদের তাদের যা লাভ হবে তার 5% রাজনৈতিক পার্টিকে দেওয়ার জন্য আইনত অনুমতি দেন, কিন্তু কর্পোরেটদের ট্যাক্স বাঁচাবার সুবিধা দেন না, যার ফলে সেই পুরনো পন্থায় কালো টাকায় দিতে থাকে না। এবার কোনো কোম্পানি চায় না যে তারা যে পার্টিকে টাকা দিচ্ছে তা জনসম্মুখে আসুক, কারণ আজ বাদে কাল অন্য পার্টি ক্ষমতায় এলে তখন বিপদ। যেমন কংগ্রেসের সময়কালে জিএমআর সুবিধা পেত, বিজেপি আসায় তা বন্ধ। তো কোম্পানিরা নিজেদের নাম প্রকাশ্যে না আনতে কালো টাকা বা ব্ল্যাক মানি রাজনৈতিক পার্টিদের দিত। তাই বিজেপির ক্ষমতায় আসবার একটি বড় স্লোগান ছিল কালো টাকাকে অর্থনীতি থেকে বিদায় দেওয়া, যার প্রথম প্রচেষ্টা হয় নোটবন্দি বা ডিমনিটাইজেশনে। কিন্তু এটা সম্পূর্ণ ফ্লপ যায়, কারণ বিজেপি শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা করলেও সবার সামনে এটার ব্যর্থতা চলে আসে। তাই 2017 সালে তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি ইলেকটোরাল বন্ড নিয়ে আসে। তো ইলেকটোরাল বন্ড কি এবং কিভাবে কাজ করে সেটা একটু জেনে দেখা যাক। তো কোনো ব্যক্তি বা কোম্পানি যদি ইলেকটোরাল বন্ডে টাকা দিতে চায়, তবে তাকে প্রথমে এসবিআইতে যেতে হবে। তারপর তার কেওয়াইসি ডিটেলস, আধার কার্ড, প্যান কার্ড এসব দেখিয়ে একটি ইলেকটোরাল বন্ড ইস্যু করতে হবে। 1,000, 10,000, 1 লাখ, 10 লাখ এবং 1 কোটি, এই অ্যামাউন্টগুলোর মধ্যেই শুধুমাত্র ইলেকটোরাল বন্ড কেনা যাবে। এবার এরা একটি ইলেকটোরাল বন্ড পাবে যাকে দেখতে অনেকটা এমন। এবার এখানে একটি ক্যাচ আছে। আগে কোম্পানিরা নিজেদের লাভের 7.5% টাকা পলিটিক্যাল পার্টিকে দিতে পারত। ইলেকটোরাল বন্ডে সেই লিমিট সরিয়ে দেওয়া হয়। এখন যে কোনো কোম্পানি যত ইচ্ছা টাকা দিতে পারত যে কোনো পলিটিক্যাল পার্টিকে। তো কোনো ব্যক্তি বা কোম্পানি এসবিআই থেকে ইলেকটোরাল বন্ড নিয়ে তা পলিটিক্যাল পার্টিদের দিত, যা 15 দিনের মধ্যে এসবিআইতে দিয়ে তারা ক্যাশে টাকা পেয়ে যেত। অরুণ জেটলির ইলেকটোরাল বন্ডে দাবি ছিল যে টাকা দেবে আর যে নেবে তাদের উভয়ের পরিচয় কেউ জানবে না। যে পলিটিক্যাল পার্টি টাকা নেবে তারাও জানবে না পুরো টাকাটা কোত্থেকে এসছে, যেটা পুরোটাই ভাওতা ছিল। কারণ যে কোম্পানি ইলেকটোরাল বন্ড নিত সাধারণত তারাই পার্টিদের দিয়ে যেত, কিছুই জানতো না শুধুমাত্র জনগণ। তো সুপ্রিম কোর্টের ধমকে এসবিআই প্রথমে কে বন্ড কিনেছে এবং কত টাকার কিনেছে সেই লিস্ট দিল। তারপর আর একটি লিস্ট দিল যাতে কোন পলিটিক্যাল পার্টি কত টাকা পেয়েছে সেটা আছে। এবার এতেও কারচুপি ছিল। প্রথমত 2018 থেকে ইলেকটোরাল বন্ড চালু হয়, কিন্তু যে ডকুমেন্টস এসবিআই সুপ্রিম কোর্টকে দেয় তাতে 2018 থেকে 19 সালের তথ্য মিসিং ছিল। যেহেতু 19 সালে লোকসভা নির্বাচন ছিল, তাই তার আগে কোন পার্টি সরকারকে কত টাকা দিয়েছে সেটা জানা জরুরি, কিন্তু এই তথ্য এসবিআই সুপ্রিম কোর্টকে দেয় না। আর একটি কারচুপি হলো, যে দুটি ডকুমেন্ট এসবিআই সুপ্রিম কোর্টকে দিয়েছে তা থেকে এটা জানা যায় না যে কোন কোম্পানি কোন পার্টিকে কত টাকা দিয়েছে। আর অরুণ জেটলিও বলেছিল এটাই মাহাত্ম্য এই বন্ডের। এসবিআইও এতদিন ধরে বলে এসেছিল এটা ম্যাচ করা সম্ভব নয়, কিন্তু এই সময়ে পিকচারে আসে একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট পুনম আগরওয়ালা, যে কিনা 1,000 টাকার ইলেকটোরাল বন্ড কিনে এসবিআই থেকে এবং ফরেন্সিক ল্যাবে ইউভি লাইটের নিচে চেক করায়, এবং সেখানে একটি কোড দেখা যায় যাকে ইউএএন বা ইউনিক আলফা নিউমেরিক নাম্বার বলা হয়। সুপ্রিম কোর্ট এসবিআইকে এটার ব্যাপারে শুনলে এসবিআই চেয়ারপারসন বলেন যে এটা শুধুমাত্র নিরাপত্তার জন্য, কোনোভাবেই এটা দিয়ে কে কত টাকা দিয়েছে কাকে দিয়েছে তা নির্ধারণ করা যাবে না। কিন্তু পরবর্তীতে এটার মাধ্যমে দুটো লিস্টের সংযোগ স্থাপিত হয় এবং সবার সামনে পরিষ্কার হয়ে যায় যে ইলেকটোরাল বন্ডের সমগ্র ভিত্তিটাই মিথ্যাচারের ওপর দাঁড়িয়েছিল। ইলেকটোরাল বন্ডের তথ্য সমগ্র থেকে দেখা গেল 2019 থেকে 24 অবধি সমস্ত পলিটিক্যাল পার্টি পেয়েছে 12,000 কোটি টাকা। 2018 থেকে ধরলে তা 16,000 কোটি টাকায় দাঁড়ায়। তার মধ্যে সর্বপ্রথম স্থানে প্রায় 50% অর্থাৎ 8,500 কোটি পেয়েছে বিজেপি। দ্বিতীয় স্থানে 1,950 কোটি নিয়ে আছে কংগ্রেস এবং তৃতীয় স্থানে 1,707 কোটি নিয়ে আছে তৃণমূল কংগ্রেস। যারা বন্ডের মাধ্যমে টাকা দিয়েছেন তাদের মধ্যে সবার প্রথমে আছেন ফিউচার গেমিং এর লটারি কিং খ্যাত সান্টিয়াগো মার্টিন, যিনি 1300 কোটির বেশি টাকা দিয়েছেন সর্বমোট। মার্টিন তৃণমূলকে 542 কোটি, ডিএমকে কে 503 কোটি, ওয়াইএসআর কংগ্রেসকে 154 কোটি,
বিজেপিকে ১০০ কোটি এবং অন্যান্যদের ৫৫ কোটি দিয়েছেন। দ্বিতীয় স্থানে আছেন কৃষ্ণ রেড্ডির কোম্পানি মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। ২০১৯ থেকে ২৪-এ মেঘা ইঞ্জিনিয়ারিং বিজেপিকে ৫৪৮ কোটি, ডিএমকে-কে ৮৫ কোটি এবং এর দুটি সাব কোম্পানি কংগ্রেসকে ১১০ কোটি এবং বিজেপিকে ৮০ কোটি দিয়েছে। আপনি হয়তো ভাবছেন এসবের মধ্যে মুকেশ আম্বানির রিলায়েন্সের নাম কোথায়? তো এখানে আসে কুইক সাপ্লাই চেন কোম্পানির নাম, যার ডিরেক্টর তাপস মিশ্র, যিনি কিনা রিলায়েন্সেরও ডিরেক্টর। এই কোম্পানি ৪০০ কোটি টাকা দিয়ে বন্ড ক্রেতাদের মধ্যে তৃতীয় স্থানে আসে। এরা ৩৭৫ কোটি টাকা দিয়েছে বিজেপিকে এবং ২৫ কোটি দিয়েছে শিবসেনাকে। আপনি হয়তো ভাবছেন তাদের টাকা আছে, তারা যাকে খুশি দেবে, এদের দুর্নীতির কি আছে? কিন্তু এখানেই সবচেয়ে বড় দুর্নীতি আছে। এদের মধ্যে বেশিরভাগ কোম্পানির ব্যবসা করে যা লাভ হয়েছে তার চেয়েও কয়েক গুণ বেশি টাকা দিয়েছে। যেমন ধরুন ফিউচার গেমিং এর সান্টিয়াগো মার্টিন, এনার ২০১৯ থেকে ২২ পর্যন্ত লাভ হয়েছে ২১৫ কোটি টাকা, কিন্তু সে বন্ড কিনেছে ১৩০০ কোটির। কুইক সাপ্লাই চেনের লাভ হয়েছে ১০৯ কোটির, তারা বন্ড কিনেছে ৪১০ কোটি। মদনলাল লিমিটেডের ৪ বছরে লাভ হয়েছে ১০ কোটি, অথচ বন্ড কিনেছে ১৮৫ কোটির। এই টাকা আসছে কোথা থেকে? কালো টাকা নাকি মানি লন্ডারিং? এই বেলায় ইডি কোথায়? নাকি তাদের মাধ্যমে এসব চাঁদাবাজি চালানো হয়? এমন ২১টা কোম্পানিকে এই তালিকায় দেখা গিয়েছে যাদের ঘরে ইডি বা ইনকাম ট্যাক্সের রেড পড়ার পরপরই তারা ইলেকট্রাল বন্ড কিনেছে। এগুলো তো আর কাকতালীয় হতে পারে না। সর্বোপরি এটা শুধুমাত্র একটি স্ক্যাম নয়, এটি হলো স্ক্যামের সমাহার। অনেক স্ক্যামের সম্মেলন এই ইলেকট্রাল বন্ড স্ক্যামে। প্রতিদিন নতুন কোনো মানি লন্ডারিংয়ের ট্রেল পাওয়া যাচ্ছে এই স্ক্যামের ভাণ্ডারে। স্বাধীন ভারতের ইতিহাসে এত বড় একটি কলঙ্কময় অধ্যায়ের সংখ্যা খুব বেশি নেই। এর প্রতিভাজে লুকিয়ে থাকা তথ্য আরও সরল ও সহজভাবে জানতে চাইলে কমেন্ট করে জানান এবং এই ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।